দিনের বিভিন্ন সময়ে অজান্তেই আপনি সেই একই শিল্পগোষ্ঠীর ভিন্ন ভিন্ন পণ্য ব্যবহার করছেন। এটি একটি শক্তিশালী ব্র্যান্ড ইকোসিস্টেমের উদাহরণ। 1987 সাল, ঢাকার চারপাশে তখনও বিশাল ফাঁকা জমি। অনেকেই বলতো এখানে কেউ কোনোদিন শহর বানাতে পারবে না, কিন্তু একজন মানুষ সেই ফাঁকা জমির দিকে তাকিয়ে এমন একটি ভবিষ্যৎ দেখেছিলেন যা অন্যরা কখনো করতে পারেননি। তিনি শুধু জমি কেনেননি, তিনি কিনেছিলেন একটি স্বপ্ন। সেই স্বপ্নের নাম বসুন্ধরা। আজ আপনি যে টিস্যু ব্যবহার করেন, যে কাগজে লেখেন, যে সিমেন্ট দিয়ে ভবন তৈরি করেন, অট্টালিকা বানান, যে গ্যাসের রান্না করেন, এমনকি যে শপিং মলে ঘুরতে যান, এসবের পেছনে কোথাও না কোথাও রয়েছে বসুন্ধরা গ্রুপের উপস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, একটি রিয়েল এস্টেট কোম্পানি কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প সাম্রাজ্যগুলোর একটিতে পরিণত হলো? কি এমন ব্যবসায়িক কৌশল ব্যবহার করেছে তারা? কেন প্রতিবার নতুন ব্যবসায় নেমেও তারা সফল হয়েছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি আজ একটি ছোট্ট ব্যবসা শুরু করেন, তাহলে বসুন্ধরা গ্রুপের এই যাত্রা থেকে কি শিখতে পারেন? আজকের ভিডিওতে আমরা ইতিহাস বলবো না, আমরা খুঁজে বের করব সেই ব্লুপ্রিন্ট যেটি একটি ছোট্ট প্রতিষ্ঠানকে কয়েক দশকের মধ্যে শত শত প্রতিষ্ঠানের বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক রূপান্তরিত করেছে। তাহলে চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরিয়ে যাই 1987 সালে, যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক সাম্রাজ্যের গল্প। 1980 দশকের একটি ছোট্ট কোম্পানি থেকে সাম্রাজ্যের ভিত্তি। একটি প্রশ্ন ভাবুন, কেন মানুষ এমন সুযোগ দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না? 1980 এর দশকের শেষের বাংলাদেশ, দেশ তখনও উন্নয়নের পথে। ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ছে, গ্রামের মানুষ কাজের সন্ধানে শহরে আসছে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, পরিকল্পিত আবাসনের অভাব। বেশিরভাগ মানুষ শুধু সমস্যা দেখেছিল, কিন্তু একজন উদ্যোক্তা সেই সমস্যার মধ্যে একটি বিশাল ব্যবসায়িক মডেল খুঁজে পেয়েছিলেন। ভাবুন তো, আপনি যদি জানতেন আজ থেকে 20 বছর পরে একটি নির্জন এলাকা হবে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক অঞ্চল, তাহলে কি আজই সেই জমি কিনতেন না? এটাই ছিল দূরদর্শী চিন্তা। বসুন্ধরার প্রথমে বুঝেছিল বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে জমি এবং পরিকল্পিত নগরায়ন। তারা শুধু প্লট বিক্রি করেনি, তারা মানুষের কাছে একটি ভবিষ্যতের স্বপ্ন বিক্রি করেছিল। একটি নিরাপদ পরিবার, প্রশস্ত রাস্তা, পার্ক, স্কুল, মসজিদ এবং একটি পরিকল্পিত জীবন। এটাই ছিল তাদের প্রথম বড় সাফল্য। কিন্তু এখানেই শেষ হয়নি। কোম্পানি প্রথম ব্যবসায় সফল হয়ে থেমে যায়, বসুন্ধরা থামেনি। তারা বুঝেছিল যদি একটি ব্যবসার উপর নির্ভর করা হয়, তাহলে ভবিষ্যতে ঝুঁকি বাড়বে। ধরুন কোনো বছর রিয়েল এস্টেট বাজারে মন্দ এলো, তাহলে অনেক কোম্পানি ক্ষতির মুখে পড়বে। কিন্তু বসুন্ধরা অন্যভাবে চিন্তা করলো। তারা সিদ্ধান্ত নিল একটি ব্যবসার লাভ দিয়ে আর একটি ব্যবসা তৈরি করবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। প্রথমে কাগজ শিল্প, তারপর টিস্যু, তারপর সিমেন্ট, তারপর এলপিজি গ্যাস, এরপর খাদ্যপণ্য, স্টিল, মিডিয়া, শপিং, লজিস্টিক্স এবং আরও অনেক খাত। প্রতিটি নতুন ব্যবসা আগের ব্যবসাকে আরও শক্তিশালী করেছিল। এটিকে ব্যবসার ভাষায় বলা হয় ডিভার্সিফিকেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ সব ডিম এক ঝুড়িতে না রেখে ভিন্ন ভিন্ন ঝুড়িতে ভাগ করে রাখো। ফলে যদি একটি ব্যবসায় ক্ষতি হয়, অন্য ব্যবসার আয় পুরো গ্রুপকে স্থিতিশীল রাখবে। আর এখানেই বসুন্ধরা সবচেয়ে বড় শক্তিশালী। তারা শুধু কোম্পানি তৈরি করেনি, তারা তৈরি করেছে একটি বিজনেস ইকো সিস্টেম। একটি ব্যবসা অন্য ব্যবসাকে সহায়তা করেছে, একটি কারখানা অন্য কারখানাকে কাঁচামাল বা সেবা দিচ্ছে, একটি খাতের মুনাফা অন্য খাতের বিনিয়োগের ব্যবহার হচ্ছে। এভাবেই ধীরে ধীরে ছোট্ট রিয়েল এস্টেট প্রতিষ্ঠান পরিণত হয় বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠীতে। কিন্তু এখানেই আরও বড় প্রশ্ন আসে, একটি কোম্পানি এত ভিন্ন ভিন্ন ব্যবসায় একসাথে কিভাবে পরিচালনা করে? এর পিছনে কি কোনো গোপন ব্যবসায়িক সূত্র আছে? পরবর্তী অধ্যায়ে আমরা জানব সেই কৌশল যেটি শুধু বসুন্ধরা নয়, বিশ্বের অনেক সফল শিল্পগোষ্ঠীরও সাফল্যের ভিত্তি। বসুন্ধরা গোপন বিজনেস ফর্মুলা, এর শক্তি। একটি প্রশ্ন, ধরুন আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনি কি করবেন? সব টাকা কি একটি ব্যবসায় বিনিয়োগ করবেন, নাকি ভিন্ন ভিন্ন ব্যবসায়
ভাগ করে দেবেন। বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তারা দ্বিতীয় পথটাই বেছে নেয়, আর বসুন্ধরা গ্রুপও ঠিক সেটাই করেছে। কিন্তু তারা শুধু নতুন ব্যবসায় শুরু করেনি, তারা এমন ব্যবসা বেছে নিয়েছে যেগুলো একে অপরের শক্তিশালী করে। এটাকেই বলা হয় বিজনেস ইকোসিস্টেম। চলুন একটি সহজ উদাহরণ দেখি। ধরুন আপনি একটি নতুন আবাসিক পরিকল্পনা করলেন। আপনার দরকার সিমেন্ট, স্টিল, কাগজ, প্যাকেজিং, গ্যাস, পরিবহন। যদি প্রতিটি বিজনেসের প্রতিটি জিনিসের জন্য অন্য কোম্পানির ওপর নির্ভর করতে হয়, তাহলে খরচ বাড়বে, সময় লাগবে, আর ঝুঁকিও থাকবে। কিন্তু যদি এগুলোর বেশিরভাগই আপনার নিজের গ্রুপের প্রতিষ্ঠান সরবরাহ করে, তাহলে কি হবে? খরচ কমবে, সরবরাহ দ্রুত হবে, গুণগত মান নিয়ন্ত্রণ সহজ হবে, আর লাভের বড় একটি অংশ গ্রুপের ভেতরেই থেকে যাবে। এটাই বসুন্ধরার সবচেয়ে বড় কৌশল। একটি ব্যবসা অন্য ব্যবসার কাজ করছে, একটি কোম্পানির সাফল্য আরেকটি কোম্পানির শক্তি বাড়াচ্ছে। এখন ভাবুন, যদি কোনো বছরে রিয়েল এস্টেট ধীর হয়ে যায়, তাহলে কি পুরো গ্রুপ থেমে যাবে? না, কারণ তখন সিমেন্ট বিক্রি হচ্ছে, টিস্যু বিক্রি হচ্ছে, এলপিজি বিক্রি হচ্ছে, খাদ্যপণ্য বিক্রি হচ্ছে, মিডিয়া চলছে। অর্থাৎ একটি খাত দুর্বল হলেও অন্য খাত পুরো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কারণেই বড় শিল্পগোষ্ঠীগুলো একটি ব্যবসার উপর নির্ভর করে না, তারা একটি পোর্টফোলিও অফ বিজনেস তৈরি করে। ঠিক যেমন একজন বুদ্ধিমান বিনিয়োগকারী সব টাকা একটি শেয়ারে বিনিয়োগ করে না, বসুন্ধরাও ঠিক এই নীতি অনুসরণ করেছে। কিন্তু এখানেই শেষ নয়, তারা শুধু ব্যবসা বাড়ায়নি, তারা নিজেদের ব্র্যান্ডকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ বানিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনি হয়তো যে টিস্যু ব্যবহার করেছেন, অফিসে যে কাগজে লিখেছেন, বাড়ি বানাতে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, রান্নায় যে এলপিজি গ্যাস লাগছে, দিনের বিভিন্ন সময়ে অজান্তেই আপনি সেই একই শিল্পগোষ্ঠীর ভিন্ন ভিন্ন পণ্য ব্যবহার করছেন। এটি একটি শক্তিশালী ব্র্যান্ড ইকোসিস্টেমের উদাহরণ। আর এই কারণেই বড় কোম্পানিগুলো শুধু পণ্য বিক্রি করে না, তারা মানুষের অভ্যাসের অংশ হয়ে যায়। কিন্তু এত বড় সাম্রাজ্য পরিচালনা করতে প্রতিদিন কত টাকা লেনদেন হয়? তাদের আয়ের আসল উৎস কোনগুলো? কোন ব্যবসায় সবচেয়ে বেশি লাভ এনে দেয়? পরবর্তী অধ্যায়ে আমরা বসুন্ধরা গ্রুপের রেভিনিউ মডেল বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে একটি কোম্পানি বহু খাত থেকে আয় করে একটি বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। বসুন্ধরার টাকার মেশিন রেভিনিউ মডেলের ভিতরের গল্প। একটি বিষয় কখনো ভেবে দেখেছেন, একটি কোম্পানি যদি প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পণ্য উৎপাদন করে, তাহলে তাদের আসল আয় কোথা থেকে আসে? অনেকে মনে করেন বসুন্ধরা শুধু জমি বিক্রি করেই বড় হয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজ বসুন্ধরা গ্রুপের আয়ের উৎসাহ একটি মাত্র নয়, বরং বহু খাতে ছড়িয়ে আছে। ভাবুন, বাংলাদেশে প্রতিদিন কত হাজার মানুষ নতুন বাড়ি নির্মাণ করেছে। প্রতিটি ভবনের জন্য দরকার সিমেন্ট, আর সেই চাহিদার একটি বড় অংশ পূরণ করে বসুন্ধরা সিমেন্ট ব্যবসা। এখন বাড়ি তৈরির পর কি দরকার? দরকার টিস্যু, টয়লেট পেপার, কাগজ, খাতা, প্যাকেজিং, অফিসের কাগজ। এসবও আসে তাদের শিল্প প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ একজন গ্রাহক হয়তো বুঝতেই পারছে না যে দিনের বিভিন্ন সময়ে তিনি একই শিল্পগোষ্ঠীর বিভিন্ন পণ্য ব্যবহার করেছে। এটাই একটি শক্তিশালী কাস্টমার ইকোসিস্টেম। কিন্তু এখানেই শেষ নয়। রান্নার জন্য দরকার এলপিজি গ্যাস। দেশ জুড়ে হাজার হাজার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন এলপিজি ব্যবহার করেছে। এই খাত থেকেও নিয়মিত আয় আসে। তারপরে আসে পরিবহন। ভাবুন, যদি প্রতিটি পণ্য অন্য কোম্পানির ট্রাক বা জাহাজে পাঠাতে হতো, খরচ কতটা বেড়ে যেত। তাই বসুন্ধরা ধীরে ধীরে নিজেদের লজিস্টিক্স এবং শিপিং সক্ষমতা গড়ে তুলেছে। ফলে উৎপাদন থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো চেইনের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। একটি কোম্পানি কেন সংবাদ মাধ্যমে বিনিয়োগ করে? এটি কি শুধু খবর প্রকাশের জন্য, নাকি এর পেছনে একটি ব্যবসায়িক কৌশল রয়েছে? বড় শিল্পগোষ্ঠীগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের উপস্থিতি, কর্পোরেট যোগাযোগ এবং তথ্য প্রবাহকে শক্তিশালী করার জন্য মিডিয়া খাতে বিনিয়োগ করে। এটি তাদের সামগ্রিক ব্যবসায়িক পরিচিতি বাড়াতে সাহায্য করে।
এরপর রয়েছে শপিং মল, শিল্প প্রতিষ্ঠান, ভোগ্যপণ্য এবং অন্যান্য বিনিয়োগ। একটি খাত থেকে নগদ অর্থ আসে, সেই অর্থ আবার নতুন শিল্পে বিনিয়োগ হয়। নতুন শিল্প আবার নতুন আয়ের উৎস তৈরি করে। এভাবেই একটি কোম্পানি ধীরে ধীরে সেলফ রেইনফোর্সিং বিজনেস স্কেলে তৈরি করে। এখন একটি বিষয় লক্ষ্য করুন, একজন সাধারণ কর্মচারী মাসে একবার বেতন পান। একজন ছোট্ট ব্যবসায়ী হয়তো একটি উৎস থেকে আয় করেন, কিন্তু বসুন্ধরার মতো একটি শিল্প গোষ্ঠীর আয় আসে প্রতিদিন, প্রতি ঘন্টায় বিভিন্ন খাত থেকে। যখন রিয়েল এস্টেট ধীর হয় তখন শিল্প পণ্য বিক্রি হয়, যখন শিল্প পণ্য ধীর হয় তখন আদার্স খাত ব্যবহার হয়। যখন একটি খাতের চাহিদা কমে অন্য খাত সেই ঘাটতি পূরণ করে। এই কারণেই বড় শিল্প গোষ্ঠীর সবচেয়ে বড় শক্তি শুধু মূলধন নয়, বরং বৈচিত্র্যময় আয়ের উৎস। তবে এত বড় ব্যবসার সঙ্গে আসে বড় চ্যালেঞ্জ। হাজার হাজার কর্মী, অসংখ্য কারখানা, বিভিন্ন শিল্প খাত, বাজারের ওঠানামা, সরকারি নীতির পরিবর্তন। এত বড় একটি সাম্রাজ্য পরিচালনা করা মোটেও সহজ নয়। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বসুন্ধরার এই বিশাল ব্যবসাকে পরিচালনা করে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর ভবিষ্যতে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ ও ঝুঁকি কোথায়? পরবর্তী অধ্যায়ে আমরা সেই দিকগুলো বিশ্লেষণ করব এবং দেখব একটি বড় শিল্প গোষ্ঠীর কিভাবে দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে। সাম্রাজ্য গড়া যত কঠিন, টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। একটি ব্যবসা শুরু করা কঠিন, কিন্তু একটি ব্যবসাকে 30 থেকে 40 বছর ধরে টিকিয়ে রাখা সেটা আরও কঠিন। কারণ ব্যবসার সবচেয়ে বড় শত্রু কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি নয়, সবচেয়ে বড় শত্রু হলো পরিবর্তন। যে কোম্পানি পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না, সময়ের সঙ্গে সঙ্গে সে পিছিয়ে পড়ে। ইতিহাসে এমন অনেক কোম্পানি ছিল যারা একদম বাজারে শীর্ষে ছিল, কিন্তু নতুন প্রযুক্তি, নতুন প্রতিযোগিতা এবং বদলে যাওয়া গ্রাহক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় তারা হারিয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, একটি শিল্প গোষ্ঠীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? প্রথমত, বাজারের পরিবর্তন। আজ যে পণ্যের চাহিদা বেশি, 5 বছর পরে সেই পণ্যের চাহিদা কমে যেতে পারে। তাই প্রতিটি বড় কোম্পানিকে নিয়মিত নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি এবং নতুন কৌশল নিয়ে ভাবতে হয়। দ্বিতীয়ত, প্রতিযোগিতা। একটি খাতে সফল হওয়া মানেই সেই খাতে আপনি একা নন। দেশি এবং আন্তর্জাতিক উভয় ধরনের প্রতিষ্ঠানই বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে। তৃতীয়ত, ব্যবস্থাপনা। যখন একটি কোম্পানি বা একটি গ্রুপ, অসংখ্য প্রতিষ্ঠান, হাজার হাজার কর্মী এবং বহু শিল্প খাত থাকে, তখন শুধু পুঁজি নয়, দক্ষ নেতৃত্ব অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি ছোট্ট ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক বড় হতে পারে। আর তাই বড় শিল্প গোষ্ঠীগুলো পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দেয়। কিন্তু এভাবেই চ্যালেঞ্জের মাঝেও একটি বিষয় বসুন্ধরা গ্রুপের যাত্রা থেকে স্পষ্টভাবে শেখা যায়। তারা একটি ব্যবসার সফল হওয়ার পর থেমে থাকেননি। তারা নতুন খাত খুঁজেছে, নতুন বিনিয়োগ করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসাকে সম্প্রসারণের চেষ্টা করেছে। এটাই বড় উদ্যোক্তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য। তারা শুধু আজকের লাভ নিয়ে ভাবেন না, তারা আগামী 10 থেকে 20 বছর পরে কি হবে সেই সম্ভাবনা নিয়ে ভাবে। এখন প্রশ্ন হলো, এই পুরো গল্প থেকে একজন সাধারণ মানুষ বা নতুন উদ্যোক্তা কি শিখতে পারে? প্রথম শিক্ষা, একটি সমস্যার মধ্যে সুযোগ খুঁজুন। দ্বিতীয় শিক্ষা, একটি আয়ের উৎসের উপর সম্পূর্ণ নির্ভর না করে ধীরে ধীরে আয়ের নতুন পথ তৈরি করার চেষ্টা করুন। তৃতীয়ত, স্বল্প মেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুরুত্ব দিন। চতুর্থ শিক্ষা, একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে সময় লাগে, কিন্তু একবার মানুষের আস্থা অর্জন করতে পারলে সেটি সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আজ আমরা দেখলাম কিভাবে একটি রিয়েল এস্টেট উদ্যোগ ধীরে ধীরে একটি বহুমুখী শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে। এটি শুধু একটি কোম্পানির গল্প নয়, এটি দূরদর্শী চিন্তা, পরিকল্পনা, বিনিয়োগ এবং ধারাবাহিকতাকে ব্যবসায় সম্প্রসারণের একটি উদাহরণ। হয়তো আপনার হাতে আজ কোটি কোটি টাকা নেই, কিন্তু একটি ভালো আইডিয়া আছে, একটি পরিষ্কার পরিকল্পনা রয়েছে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রয়েছে। এই 3টে জিনিসই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলাদেশের বড় বড় কোম্পানির বিজনেস মডেল এবং সফলতার গল্প এবং তাদের ব্যবসায়িক কৌশল নিয়ে এমন আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব স্কোয়ার
প্রাণ ও আরএফএল এর মতো বড় বড় কোম্পানিগুলো কিভাবে নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছে। ধন্যবাদ।